আইসিটি অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তোমাদের সাথে আজকে আছি আমি রাজিয়া সুলতানা, প্রভাষক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম। আজকে আমরা পড়ব অধ্যায় 1, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত। আজকে এই অধ্যায়টা আমাদের শেষ হয়ে যাবে। পরবর্তীতে আমরা নতুন একটা অধ্যায় পড়াশোনা করব। আজকের আমরা আলোচ্য বিষয়টা দেখি। আজকে আমাদের আলোচনার বিষয় যেগুলো: বায়োইনফরমেটিক্স কি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবহার বা প্রয়োগ ক্ষেত্র, ন্যানো টেকনোলজি কি, ন্যানো টেকনোলজির ব্যবহার বা প্রয়োগ, ন্যানো টেকনোলজির সুবিধা অসুবিধা, নৈতিকতা কি, সমাজ জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রভাব। প্রতিটা স্লাইড ভালো করে বুঝে পড়বে এবং যাতে বুঝে লিখতে পারো সৃজনশীল কোশ্চেন, কারণ এখান থেকে সৃজনশীল কোশ্চেন যখন দেওয়া হয় তোমরা অনেক সময় কনফিউজ হয়ে যাও যে উত্তরটা কোনটা হবে। প্রতিটা স্লাইড দেখবে। প্রথমে আসে বায়োইনফরমেটিক্স। বায়োজৈব প্লাস ইনফরমেটিক্স হচ্ছে তথ্য প্রযুক্তি, অর্থাৎ বায়োইনফরমেটিক্স হলো জৈব তথ্য প্রযুক্তি। এবার একটু সংজ্ঞাটা আবার দেখি। বায়োইনফরমেটিক্স বিজ্ঞানের এমন একটি আন্তঃশাস্ত্রীয় ক্ষেত্র যেখানে কম্পিউটার বিজ্ঞান, পরিসংখ্যান, গণিত এবং ইঞ্জিনিয়ারিং জ্ঞানকে ব্যবহার করে বিভিন্ন বায়োলজিক্যাল ডেটাসমূহ বিশ্লেষণ এবং ব্যাখ্যা করা হয়। ডেটাসমূহ বিশ্লেষণ করার জন্য বিভিন্ন সফটওয়্যার বা টুলস যেমন জাভা, সি শার্প, এক্সএমএল, পার্ল, সি প্লাস প্লাস, পাইথন, এসকিউএল, ম্যাটল্যাব, স্প্রেডশিট অ্যানালাইসিস ইত্যাদি অ্যাপ্লিকেশন ব্যবহার করা হয়। বায়োইনফরমেটিক্স পদ্ধতি যে 4টি ভিন্ন ভিন্ন শাখার উপাদান ও কৌশলের সমন্বয়ে কাজ করে: 1. আণবিক জীববিদ্যা ও মেডিসিন, ডেটা উৎস বিশ্লেষণে কাজ করে। 2. ডেটাবেজ, টেক্সট মাইনিং, ওয়েব অ্যাপ্লিকেশন করে থাকে। 3. প্রোগ্রাম, উপাত্ত বিশ্লেষণ অ্যালগরিদম যার মাধ্যমে বায়োইনফরমেটিক্স কঠোরভাবে সুনির্দিষ্ট করা হয়। 4. গণিত ও পরিসংখ্যান, এর সাহায্যে সম্ভাব্যতা যাচাই করা হয়। এবার আমরা আসি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং সংজ্ঞাটা দেখি। জীবদেহের জিনোমকে প্রয়োজন অনুযায়ী সাজিয়ে কিংবা একাধিক জীবের জিনোমকে জোড়া লাগিয়ে নতুন জীবকোষ সৃষ্টির কৌশলই হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং, যাকে জেনেটিক মডিফিকেশন বা জেনেটিক ম্যানিপুলেশন বলা হয়, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ বায়োটেকনোলজি ব্যবহার করে কোনো জীবের জিনে সরাসরি ম্যানিপুলেশন বা পরিবর্তন করা হয়। অর্থাৎ জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে বিজ্ঞানের এমন একটি শাখা যেখানে জীবের জিনগত বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটিয়ে নতুন প্রজাতি উদ্ভব হয়। এখানে অনেক গবেষণা করে অনেক নতুন নতুন বিষয় আবিষ্কৃত হয় উদ্ভিদ এবং প্রাণীর ক্ষেত্রে। এবার আসি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার। জেনেটিক ইঞ্জিনিয়ারিং হলো বিভিন্ন প্রযুক্তির সমন্বয় যার সাহায্যে কোষের জেনেটিক কাঠামো পরিবর্তন করে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন উন্নত বা অভিনব জীব উৎপাদন করা হয়। যেমন ধরা যায় একটি আমের জাত উচ্চ ফলনশীল কিন্তু স্বাদে মিষ্টি কম। অপর একটি আমের জাত কম ফলনশীল কিন্তু স্বাদে অনেক মিষ্টি। এক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং সাহায্যে উচ্চ ফলনশীল আমের জিনের সাথে মিষ্টি আমের জিনের সংমিশ্রণে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন উচ্চ ফলনশীল ও মিষ্টি আম উৎপন্ন করা যায়। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার ছাড়া উন্নত মানের ফসল উৎপাদন, গৃহপালিত পশু উৎপাদন, মানবদেহের ইনসুলিন তৈরি, রোগের চিকিৎসা, হরমোন তৈরি, ভাইরাস নাশক, মৎস্য উন্নয়ন, ফার্মাসিউটিক্যাল পণ্য উৎপাদন, টিকা ও জ্বালানি তৈরি, জেনেটিক ত্রুটি সমূহ নির্ণয়, পরিবেশ সুরক্ষা ইত্যাদি ক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হয়। এবার আমরা আসি ন্যানো টেকনোলজি। ন্যানো শব্দটি গ্রিক ন্যানো শব্দ থেকে এসেছে, যার আবিধানিক অর্থ ড্রপ, বামন বা জাদুকরী ক্ষমতা সম্পন্ন ক্ষুদ্রাকৃতির মানুষ। পারমাণবিক বা আণবিক স্কেলে অতি ক্ষুদ্র ডিভাইস তৈরি করার জন্য ধাতব বস্তুকে সুনিপুণভাবে কাজে লাগানোর বিজ্ঞান বা প্রযুক্তিকে ন্যানো প্রযুক্তি বা টেকনোলজি বলে। ন্যানো টেকনোলজি। ন্যানো হলো একটি পরিমাপের একক। এটি কতটা ছোট তা কল্পনা করা কঠিন। 1 মিটারে 100 কোটি ভাগের 1 ভাগকে বলা হয় 1 ন্যানোমিটার, অর্থাৎ 1 ন্যানোমিটার হচ্ছে 10⁻⁹ মিটার। এবার আমরা দেখি ন্যানো প্রযুক্তির ব্যবহার। কম্পিউটার হার্ডওয়্যারের ব্যবহার।
আজকে আমরা যে ইলেকট্রনিক্স ডিভাইস ছোট ছোট হাতে পাচ্ছি, এটা ন্যানো টেকনোলজির মাধ্যমে আমরা ডিভাইসগুলি এত ক্ষুদ্র আকারে তৈরি করা সম্ভবপর হচ্ছে। আমরা দেখি যে কম্পিউটার হার্ডওয়্যারের ব্যবহারে কম্পিউটারের সাথে ন্যানো টেকনোলজি সম্পর্কিত। কম্পিউটারের ভিতরে যে প্রসেসর আছে তা অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ন্যানোমিটার স্কেলের সার্কিট, আর তাতে ব্যবহৃত হচ্ছে ন্যানো টেকনোলজি। প্রসেসরের উচ্চ গতি, দীর্ঘস্থায়িত্ব, কম শক্তি খরচ ইত্যাদি বৈশিষ্ট্যে ব্যবহার্য। একই সঙ্গে ডিসপ্লে ও কোয়ান্টাম প্রযুক্তির উন্নয়নে সহায়তা করে। আমরা ছবিটা দেখি যে কম্পিউটার হার্ডওয়্যারে ন্যানো টেকনোলজি ব্যবহার করে আমরা বিভিন্ন ডিভাইসগুলি অনেক ক্ষুদ্র আকার হাতে পাচ্ছি। এইগুলি মেজারমেন্ট করার জন্য ন্যানো টেকনোলজিটা ব্যবহার করা হয়। চিকিৎসা ক্ষেত্রে ন্যানো রোবট ব্যবহার করে অপারেশন করা, যেমন এনজিওপ্লাস্ট, সরাসরি রোগাক্রান্ত সেলে চিকিৎসা প্রদান করা, যেমন ন্যানো ক্রায়োসার্জারি, ডায়াগনোসিস করা, যেমন এন্ডোস্কোপি, এনজিওগ্রাম, কোলোনোস্কোপি ইত্যাদি। আমরা ছবিটা দেখি। খাদ্য শিল্পে বিভিন্ন খাদ্যজাত দ্রব্য প্যাকেজিং, প্রলেপ তৈরিতে ন্যানো টেকনোলজি ব্যবহৃত হচ্ছে। খাদ্যের স্বাদ তৈরিতে, খাদ্যের গুণাগুণ রক্ষার্থে ব্যবহৃত বিভিন্ন ধরনের দ্রব্যাদি তৈরির জন্য ব্যবহৃত হয়। আমরা ছবিটা দেখি। জ্বালানি ক্ষেত্রে জ্বালানি উৎসের বিকল্প হিসেবে বিভিন্ন ধরনের ফুয়েল তৈরির কাজে, যেমন হাইড্রোজেন আয়ন থেকে ফুয়েল, সৌর বিদ্যুৎ উৎপাদনের জন্য সৌরকোষ তৈরির কাজে। যোগাযোগের ক্ষেত্রে হালকা ওজনের ও কম জ্বালানি চাহিদা সম্পন্ন গাড়ি প্রস্তুতকরণে। খেলাধুলার সামগ্রী তৈরিতে বিভিন্ন ধরনের খেলাধুলার সামগ্রী, যেমন ক্রিকেট, টেনিস বলের স্থায়িত্ব বৃদ্ধির জন্য, ফুটবল আর গলফ বলের বাতাসের ভারসাম্য রক্ষার্থে। ছবিটা আমরা দেখি। বায়ু ও পানি দূষণ রোধে শিল্প কারখানা ক্ষতিকর রাসায়নিক বর্জ্যকে ন্যানো পার্টিকেল ব্যবহার করে অক্ষতিকর বস্তুতে রূপান্তর করে পানিতে নিষ্কাশিত করা, যেমন ট্যানারি শিল্পের বর্জ্যকে এই প্রযুক্তির সাহায্যে দূষণমুক্ত করে নদীর পানি দূষণ প্রতিরোধ রোধে সহায়তা করে। তেমনিভাবে গাড়ি ও শিল্প কারখানার নির্গত বিষাক্ত ধোঁয়া ন্যানো পার্টিকেলের সহায়তায় দূষণমুক্ত গ্যাসে পরিণত করে বায়ু দূষণ রোধ করা যায়। প্রসাধন শিল্পে প্রসাধনীতে জিঙ্ক অক্সাইডের ন্যানো পার্টিকেল যুক্ত হওয়ায় ত্বকের ক্যান্সার রোধ সম্ভব হয়েছে। সেই সাথে সানস্ক্রিন, ময়শ্চারাইজার তৈরির কাজে ব্যবহার্য রাসায়নিক পদার্থ তৈরির ক্ষেত্রে এই অ্যান্টি এজিং ক্রিম তৈরিতেও ন্যানো টেকনোলজি ব্যবহৃত হয়। ন্যানো টেকনোলজির যে সুবিধাগুলি আমরা একটু দেখি। ১. ন্যানোটিউব, ন্যানো পার্টিকেল ইত্যাদি দ্বারা তৈরি পণ্য অধিক মজবুত ও টেকসই, আকারে তুলনামূলক ছোট এবং ওজনে হালকা। ২. ন্যানো টেকনোলজির প্রয়োগে উৎপাদিত ওষুধ, স্মার্ট ড্রাগ ব্যবহার করে দ্রুত আরোগ্য লাভ করা যায়। ৩. খাদ্যজাত পণ্যের প্যাকেজিং এর সিলভার তৈরির কাজে। ন্যানো টেকনোলজির যে অসুবিধা আমরা একটু দেখি। ১. ন্যানো টেকনোলজি ব্যয়বহুল, ফলে এই প্রযুক্তির প্রয়োগে উৎপাদিত পণ্য ব্যয়বহুল। ২. ন্যানো পার্টিকেল মানুষের শরীরের জন্য ক্ষতিকর। এবার আমরা আসি দেখি যে হ্যাকিং কি। সাধারণত হ্যাকিং একটি প্রক্রিয়া যার মাধ্যমে কেউ কোনো বৈধ অনুমতি ব্যতীত কোনো কম্পিউটার বা কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে। যারা হ্যাকিং করে তারা হচ্ছে হ্যাকার। মোবাইল ফোন, ল্যান্ড ফোন, গাড়ি ট্র্যাকিং, বিভিন্ন ইলেকট্রনিক্স ও ডিজিটাল যন্ত্র বৈধ অনুমতি ছাড়া ব্যবহার করলে হ্যাকিং এর আওতায় পড়ে। হ্যাকাররা সাধারণত এসব ইলেকট্রনিক যন্ত্রের ত্রুটি বের করে তা দিয়ে হ্যাক করে। ৩ প্রকারের হ্যাকার রয়েছে, যথা ১. হোয়াইট হ্যাট হ্যাকার, ২. গ্রে হ্যাট হ্যাকার, ৩. ব্ল্যাক হ্যাট হ্যাকার। হোয়াইট হ্যাট হ্যাকার তারা হচ্ছে যে বিভিন্ন কোম্পানি তাদের সিকিউরিটি সিস্টেম ঠিক আছে কিনা সেটার জন্য নিয়োগ দেয় এই ধরনের হোয়াইট হ্যাট হ্যাকারকে। যেমন একটা অপারেটিং সিস্টেম ধরি, ইউনিক্স অপারেটিং সিস্টেম। এই অপারেটিং সিস্টেম নিয়ে যখন কোনো প্রতিষ্ঠান তাদের নেটওয়ার্কিং কাজ করবে, তখন অপারেটিং সিস্টেমে কি কি ধরনের ত্রুটি আছে এবং নেটওয়ার্ক করার ক্ষেত্রে কি ধরনের প্রবলেম হতে পারে, তারা সেটা সলভ করার জন্য হোয়াইট হ্যাট হ্যাকারকে দায়িত্ব দেয় এবং তারা সেটা ত্রুটি বের করে তাদেরকে জানায় যাতে নেটওয়ার্কের সিকিউরিটি সিস্টেমটা ভালো হয়। গ্রে হ্যাট হ্যাকার, এরা হোয়াইট হ্যাট হ্যাকার, ব্ল্যাক হ্যাট হ্যাকারের মাঝখানে অবস্থান করে, যারা নেটওয়ার্ক সিস্টেমের
দুর্বল পয়েন্টগুলি দেখিয়ে তার বিনিময়ে অর্থ উপার্জন করে, তারা হচ্ছে গ্রে হেড হ্যাকার। ব্ল্যাক হেড হ্যাকার হচ্ছে যারা অবৈধ উপায়ে যে কোনো নেটওয়ার্কিং সিস্টেম, যে কোনো ওয়েবসাইট হ্যাক করে মানুষের ক্ষতি সাধন করতে পারে, তারা হচ্ছে ব্ল্যাক হেড হ্যাকার। এবার আসি ফিশিং। ফিশিং করার অর্থ বিভিন্ন ধরনের ইমেল বা মেসেজের মাধ্যমে ওয়েবসাইটে ব্যবহারকারীকে নকল ওয়েবসাইট নিয়ে তার গুরুত্বপূর্ণ তথ্য যেমন অ্যাক্সেস কোড, ক্রেডিট কার্ড নম্বর, পাসওয়ার্ড, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ইত্যাদি চুরি করা হয়। এক্ষেত্রে মেইল বা মেসেজগুলো এমন হয় যা দেখে মনে হয় মেইলটি বিশ্বাসযোগ্য ওয়েবসাইট থেকে এসেছে, যেখানে ব্যবহারকারী বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য যাচাই করার অনুরোধ করা হয়। ব্যবহারকারী তার গুরুত্বপূর্ণ তথ্য সেখানে দিলে ফিশার তা সংগ্রহ করে ব্যবহারকারীকে বিভিন্ন ধরনের বিপদে ফেলে, যা সম্পূর্ণভাবে প্রতারণামূলক। এবার আমরা আসি স্প্যামিং। স্প্যামিং যে আমরা মেইলগুলি আসে সেখানে স্প্যামিংটা দেখি আমরা সংজ্ঞাটা। ইমেল অ্যাকাউন্টে প্রায় কিছু কিছু অচেনা অপ্রয়োজনীয় ইমেল পাওয়া যায় যা আমাদের বিরক্তি ঘটায়। এই ধরনের ইমেলকে সাধারণত স্প্যাম মেইল বলে। যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নির্দিষ্ট কোনো একটি ইমেল অ্যাড্রেসে শত শত এমনকি লক্ষ লক্ষ মেল প্রেরণের মাধ্যমে সার্ভারকে ব্যস্ত বা সার্ভারের পারফরমেন্সের ক্ষতি করে বা মেমোরি দখল করার এই পদ্ধতিকে স্প্যামিং বলে। সফটওয়্যার পাইরেসি। সফটওয়্যার পাইরেসি বলতে অনুমোদিত মালিক বা প্রস্তুতকারী বিনা অনুমতিতে কোনো সফটওয়্যার কপি করা, ব্যবহার করা, নিজের নামে বিতরণ করা কিংবা কোনো প্রকার পরিবর্তনের মাধ্যমে নিজের বলে চালিয়ে দেওয়া ইত্যাদি কার্যক্রমকে বোঝায় সফটওয়্যার পাইরেসি। এবার আসি প্লেজিয়ারিজম। অন্যের লেখা চুরি করে নিজের নামে উপস্থাপন বা প্রকাশ করাকেই বলা হয় প্লেজিয়ারিজম। অর্থাৎ তথ্যসূত্র উল্লেখ ব্যতীত কোনো ছবি, অডিও, ভিডিও এবং তথ্য ব্যবহার করা অন্যায় কাজ ও অপরাধ হলো প্লেজিয়ারিজম। তাই প্লেজিয়ারিজম একটি বেআইনি কাজ। এবার আসি আমরা নৈতিকতায়। নৈতিকতা হলো এক ধরনের মানদণ্ড যা আচরণ, কাজ এবং পছন্দের ক্ষেত্রে সহায়তা করে। অর্থাৎ নৈতিকতা হলো মানুষের কাজ, কর্ম, আচার, ব্যবহারের সেই মূলনীতি যার উপর ভিত্তি করে মানুষ একটি কাজের ভালো বা মন্দ দিক বিচার বিশ্লেষণ করতে পারে। এবং কম্পিউটার সিস্টেমে বা প্রযুক্তির ক্ষেত্রে আমাদের নৈতিকতার দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তো আমাদেরকে যেটা দেখতে হবে যে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের নৈতিকতা, অর্থাৎ আমাদের যে পয়েন্টগুলি 10টা পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলো অবশ্যই নৈতিকতার ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে এবং সেটা শুধু মনে রাখলে হবে না, বাস্তব ক্ষেত্রে আমাদেরকে প্রয়োগ করতে হবে। দেখি আমরা 1992 সালে কম্পিউটার ইথিক্স ইনস্টিটিউট কম্পিউটার ইথিক্সের বিষয়ে 10টি নির্দেশনা তৈরি করেছিলেন। নির্দেশনাগুলো র্যামন সি বারকুইন তার গবেষণাপত্রে উপস্থাপন করেছিলেন। এই নির্দেশনা হলো: 1. অন্যের ক্ষতি করার জন্য কম্পিউটার ব্যবহার না করা। 2. অন্য ব্যক্তির কম্পিউটারে অনুমতি ছাড়া হাত না দেওয়া। 3. অন্য ব্যক্তির ফাইল সমূহ থেকে গোপন তথ্য সংগ্রহ না করা। 4. চুরির উদ্দেশ্যে কম্পিউটার ব্যবহার না করা। 5. মিথ্যা স্বাক্ষর প্রমাণ বহনের জন্য কম্পিউটারকে ব্যবহার না করা। 6. পাইরেটেড সফটওয়্যার ব্যবহার না করা। 7. অনুমতি ছাড়া অন্যের কম্পিউটারের রিসোর্স ব্যবহার না করা। 8. অন্যের বুদ্ধিবৃত্তি সংক্রান্ত সম্পদ আত্মসাৎ না করা। 9. তথ্য প্রযুক্তি ব্যবহারের আগে সমাজে তা কি ধরনের প্রভাব ফেলবে সেটি চিন্তা করা। 10. অবিবেচকের মতো হয় বা অহেতুক অন্যের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করা এমন কোনো কাজ কম্পিউটারে ব্যবহার না করা। অর্থাৎ নৈতিকতার এই 10টি নির্দেশনা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে এবং আমাদেরকে বাস্তবে সেটা মেনে চলতে হবে। আমরা কারো ক্ষতি হয় এই ধরনের প্রযুক্তি মাধ্যমে এ ধরনের কাজ করব না, এটা আমাদেরকে মনে রাখতে হবে। কারণ প্রযুক্তি আমাদেরকে ভালো খারাপ দুটোই দেখায়, কিন্তু আমরা খারাপটাকে বর্জন করবো এবং ভালোটাকে অবশ্যই গ্রহণ করব। আর এই জন্য 10টা পয়েন্ট পড়ে মনে রাখবে এবং সেই অনুযায়ী তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করার চেষ্টা করবে। এবার আসি আমরা সমাজ জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রভাব। যে দুই ধরনের প্রভাব থাকে তথ্য প্রযুক্তি ব্যবহারে। তথ্য যোগাযোগ প্রযুক্তিতে সমাজের জন্য যে প্রভাব সেটা দুই ধরনের, একটি ইতিবাচক প্রভাব আর একটা হচ্ছে নেতিবাচক প্রভাব।
ইতিবাচক প্রভাবগুলি আমরা দেখি শিক্ষাক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা এখন এই যে আমরা অনলাইনে ভর্তি হলাম, অনলাইন ফর্ম ফিল আপ, অনলাইন রেজিস্ট্রেশন, অনলাইন রেজাল্ট, এগুলি কি তথ্য যোগাযোগ প্রযুক্তির অবদান। ঠিক আছে। 2 হচ্ছে বিজ্ঞান ও চিকিৎসা ক্ষেত্রে। আমরা প্রথমে পড়ে আসছি যে চিকিৎসা ক্ষেত্রে টেলিমেডিসিন সার্ভিসের মাধ্যমে আমরা ঘরে বসে দেশের বাইরে সব ডাক্তারের সাথে যোগাযোগ করতে পারি। ঠিক আছে। ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা যে ক্রেডিট কার্ড, এটিএম কার্ড ব্যবহার করে যে কোনো সময় আমাদের আর্থিক লেনদেনগুলো করতে পারি, যেটা তথ্য যোগাযোগ প্রযুক্তির অবদান। অফিস আদালতেও আমরা প্রযুক্তি ব্যবহার করে সুবিধা পেয়ে থাকি। শিল্পক্ষেত্রে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে সুবিধা পেয়ে থাকি। কৃষিক্ষেত্রেও আমরা অনেক সুবিধা পেয়ে থাকি তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে। উন্নত যোগাযোগ ব্যবস্থায় শিল্প, সংস্কৃতি ও বিনোদনের ক্ষেত্রেও আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রভাব আমরা দেখি। এবার আসি নেতিবাচক যে প্রভাবগুলি, সেটা হচ্ছে যে প্রথম হচ্ছে অপরাধ। এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে আসক্তি হয়ে এমন ধরনের অপরাধ করে ফেলে যেটা কি ক্ষমার অযোগ্য, অর্থাৎ এমন কিছু করা উচিত না নেতিবাচক, যেটা সমাজে মানুষের বসবাসের অনুপযোগী হয়ে যায়। যেমন ফেসবুক, আমরা একটা তথ্য কারো নামে ভুল একটা ইনফরমেশন দিয়ে দিলাম, কোনো কিছু নিয়ে ভুল ইনফরমেশন দিয়ে প্রকাশ করা, সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভিন্ন ধরনের অপরাধ করা, এগুলি কিন্তু সমাজের তথ্য যোগাযোগ প্রযুক্তির নেতিবাচক প্রভাব। তারপর আরেকটা হচ্ছে স্বাস্থ্যগত সমস্যা। এটা হচ্ছে আমরা এখন অনলাইনে ক্লাস করি, আমাদের হাতে মোবাইল আছে, মোবাইলটা ব্যবহার করি আমরা ক্লাসের জন্য। এরপর এই মোবাইলটা যদি সারাক্ষণই আমরা হাতে নিয়ে থাকি, এটা আমাদের কি স্বাস্থ্যের সমস্যা হবে, চোখে ব্যথা করবে, মাথা ব্যথা করবে এবং বিভিন্ন ধরনের স্বাস্থ্যসঙ্গত সমস্যা দেখা দিবে। তা আমরা মোবাইলটা হাতে পেলে যে সারাক্ষণ ব্যবহার করবো, যে অ্যান্ড্রয়েড মোবাইল, অনেকে তোমরা গেমস খেলো সারাক্ষণ, এটা কিন্তু চোখের জন্য ভালো না। কারণ এটা রেটা সারাক্ষণ দিলে তোমার চোখের সমস্যা হবে, মাথা ব্যথা করবে। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ব্যবহারটা করবে যাতে সুস্থ থাকতে পারো। এবার এখান থেকে আমরা একটা সৃজনশীল প্রশ্ন দেখি। প্রশ্নটা দেখে আমরা বাসায় সমাধান করার চেষ্টা করব। তারপর হচ্ছে বহু নির্বাচনী প্রশ্নসমূহ। এ ধরনের আরো কোশ্চেন আছে, যেহেতু আজকে অধ্যায়টা শেষ বলছি, এই ধরনের যতগুলি কোশ্চেন সৃজনশীল বইতে আছে, বিভিন্ন ধরনের বোর্ড কোশ্চেন গুলো আছে, সবগুলি দেখে বাসায় বসে নিজেরা এই অধ্যায়টা অনুশীলন করবে। আর যদি কোনো সমস্যা থাকে কমেন্ট সেকশনে মেসেজ দিলে সে অনুযায়ী সমাধান করব। আর প্রথম অধ্যায় আমরা এখানে ক্লাসটা শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।